হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রাজনাথকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সবাইকে আমার এক নতুন ক্লাসে স্বাগত। তো দেখো, আজকে ক্লাসটা হচ্ছে প্রাইমারি টেট এবং গ্রাম পঞ্চায়েতের উপর। তোমাদের দুজনকে গ্রাম পঞ্চায়েত এবং হচ্ছে প্রাইমারি টেট দুটোকেই কিন্তু আমরা একটা ক্লাসে রাখার কারণ হচ্ছে কি, এই দুজনের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে যে কোশ্চেন হতে চলেছে গ্রাম পঞ্চায়েতের, সেটা অনেকটাই কিন্তু প্রাইমারি টেটের মতোই হতে চলেছে, ঠিক আছে। তো সেই জন্য তোমরাও রেগুলার ক্লাসগুলো ফলো করবে। আর তো প্রথমত আমরা যে প্রাইমারি টেটের যে বিগত বছরের প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং এই যে রুটিনমাফিক যে ক্লাসগুলো নতুন করে দেওয়া হবে, সেগুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের, মানে একদম নতুনভাবে পারফেক্ট পার্টিকুলার এই পরীক্ষাটাকে মাথায় রেখেই ক্লাসগুলো দেওয়া হবে। তাই তোমরা অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে করবে। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো শেষে অবশ্যই তোমরা জানিও। তো দেখো, আজকে চলে যাবো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশনের জন্য। তো এইটা হচ্ছে 2023 সালের প্রশ্নপত্র থেকে সমাধান আমরা করব এখন। তো দেখে নেবো আজকে আমাদের ক্লাসে যে প্রথম প্রশ্ন, সেটা আমরা দেখে নেবো। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। আর ক্লাসগুলোর মধ্যে যে অঙ্কগুলো আমি করাবো, তার পাশাপাশি যদি কিছু ট্রিক্স থাকে, প্লাস যদি কিছু যদি ঘুরিয়ে কিছু দেওয়ার থাকে হোমটাস্ক, সেগুলো আমি তোমাদের দেবো, সেগুলো তোমরা কিন্তু খেয়াল করবে। তো দেখো, আমার কাছে যে প্রশ্নটি আছে তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল এই 2023 সালের প্রথম প্রশ্নটি আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে 18 শতকে দিনের সংখ্যা কত ছিল। কী বলছে? 18 শতকে দিনের সংখ্যা কত ছিল। ঠিক আছে, 18 শতক, 1 শতক মানে আমরা কি জানি, শতক মানে 100 বছর। তাহলে যে কোনো শতকের 18 শতক বলো বা 19 শতক বলো বা 20 শতাব্দী বলো, যে কোনো শতকই বলো, তার কিন্তু দিন সংখ্যা কত? 100 বছর। ঠিক আছে, তাহলে 100 বছর, তাহলে একটা শতক। দেখো, তোমরা প্রশ্নটা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ আর আমি এখানে বোর্ডে করাচ্ছি। তো দেখো, 1 শতক মানে কত বছর? 100 বছর। এবার এই 100 বছর মানে কত দিন? 100 বছর মানে যে বছরকে যদি আমরা দিন করতে চাই, তাহলে আমরা 365 দিয়ে গুণ করতে হবে। তা 365 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত পাচ্ছি? 36,500 এত দিন পাচ্ছি। কিন্তু আমার অপশানের মধ্যে কিন্তু কোনো 36,500 নেই। আছে কি? দেখো, 36,525 আছে, 36,524 আছে এবং 625, 624 আছে। তো তাহলে 36,500 দিন কেন? আসলে এখানের মধ্যে একটা গল্প আছে কি, যে আমরা প্রত্যেকেই জানি কম বেশি যে প্রতি 4 বছর অন্তর অন্তর 1 বছর লিপ ইয়ার হয় বা অধিবর্ষ হয়। তার মানে প্রতি 4 বছর যাওয়ার পরে কিন্তু 1 বছর যখন লিপ ইয়ার যখন হবে, তখন কিন্তু সেই বছরের দিন সংখ্যা কিন্তু 365 দিন না হয়ে 366 দিন হবে। তার মানে অতিরিক্ত আমরা কিন্তু একদিন আমরা পাচ্ছি, মানে 365 দিনের থেকে। তাহলে এই 100 বছরে কটা অতিরিক্ত দিন আমরা পাবো? দেখো, 100 বছরে আমরা যদি 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 25টা লিপ ইয়ার আছে। তাহলে 25টা লিপ ইয়ার আছে মানে কত দিন পাবো? না, 25 দিন আমরা কিন্তু এক্সট্রা পাবো। তাহলে এখানে এর সাথে কতদিন এক্সট্রা পেলাম? 25 দিন। তাহলে আমরা এখান থেকে উত্তর কত পেলাম? 36,525 দিন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের যে প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা মাথায় রাখবে। হ্যাঁ, যে এই ধরনের অধিবর্ষ বা এখানে কিন্তু অধিবর্ষ কনসেপ্টও কিন্তু লাগছে, বা এই সব জিনিসগুলো যেগুলো আছে, শতক শতাব্দী, এগুলো সম্পর্কে একটু তোমরা জেনে রাখবে। ঠিক আছে, তো চলো এরপর পরবর্তী প্রশ্ন দেখে নেবো। দেখো, প্রশ্নটি তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। পরবর্তী যে 2 নম্বর প্রশ্ন, সেটা বলছি কি না, বকুল 4,818 পাতার, কত পাতার? 4,818 পাতার, ঠিক আছে, 18 পাতার একটা বই পড়তে শুরু করে। পরপর 3 দিনে সে বইটির যথাক্রমে 24/73 অংশ, 34/229 অংশ এবং 23/146 অংশ পড়ে ফেলে। বইটির যতগুলি পাতা পড়া বাকি থাকে তার সংখ্যা কত? এটা এখন কতটা পড়েছে? আমাদের মোট হচ্ছে কত পাতা? 4,818 পাতা। ঠিক আছে, সে পড়েছে কতটা? না, পড়েছে এগুলো যদি আমরা যোগ করি, তাহলে দেখো পড়েছে, দেখো 24/73 যুক্ত 34/219 যুক্ত 23/146। তো এদেরকে আমাকে যোগ করতে হবে। তো এই নিচের যে সংখ্যাগুলো আছে 23, 229 এবং হচ্ছে 146, এদের লসটা আমাদের করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল প্রশ্নগুলো দেয় দেখে বড় হতে পারে, কিন্তু তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা বিশেষ সূত্র আছে, যেটা কাজে লাগিয়ে খুব সহজে করা যাবে। সেই জন্যই কিন্তু সেই সংখ্যাগুলো দেওয়া থাকে। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, ভয় পেয়ে কোনো লাভ নেই। দেখো, এখানে 73, 219, তুমি যে বাবা এত বড় লস আমি কীভাবে করবো?
তো দেখো আসলে যে করতে গিয়ে কতটা মানে কঠিন লাগে সেটা আগে দেখো। তো দেখো এখানে যদি আমরা করি খুব সহজে দেখতে হবে 73 দিয়ে কিন্তু সব কটাকে ভাগ যাবে, ঠিক আছে। 73 একবারেও তুমি খাইয়ে দিতে পারো। তো 73 একে 73, 73 তিনে 219 এবং 73 দুগুণে 146, ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু লসাগুটা করতে কি খুব বেশি কষ্ট হলো? তা হলো না। তো এখান থেকে লসাগুটা আমরা কত পাচ্ছি দেখো, 3 দুগুণে 6, 6 দিয়ে 73 গুণ করলে 3 6 18, 8 হাতে রইলো 1, 6 7 42 থেকে 43 মানে 438, ঠিক আছে। এখানে 73 আছে, 73 আছে মানে কোনটা নেই? 3 দুগুণে 6 নেই, 6 দিয়ে এটাকে গুণ করো, 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 6 24, 4 হাতে রইলো 2, 6 দুগুণে 12 দিয়ে 14, ঠিক আছে। 6 দিয়ে গুণ করলে হচ্ছে 6 কমে 120, ঠিক আছে। তারপরে দেখো এখানে 219, 219 মানে দেখো 73 3 219, তাহলে 2টা নেই, 2 দিয়ে যে গুণ করো 34 গুণে কত হচ্ছে? 68, এবং 46 দিয়ে যদি 146 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখো কত পাচ্ছি? 73 দুগুণে 146, তাহলে 3 থাকছে, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 69। তাহলে এই 3টা যদি আমরা যোগ করি কত পাচ্ছি? 58 17, আর 4 21 1, হাতে রইল 2, 6 2 8, আর 6 14, আর 4 18, 8 হাতে রইল 1, 1 8 2, মানে 281/438 অংশ সে কিন্তু পড়েছে। এগুলো পাতা নয়, এগুলো কিন্তু অংশ সে পড়েছে, ঠিক আছে। তাহলে তার কতটা বাকি আছে আমরা জানি কি? মোট মানে কি? মোট হচ্ছে 1 অংশ, ঠিক আছে। তো এখান থেকেও তুমি বের করে নিতে পারো যে কত পাতা পড়া হয়েছে। যে এখান থেকে যদি তুমি বের করে নাও যে পড়েছে কতটা, না 4818 পাতার 281/438, 438 এত পাতা কিন্তু সে পড়ে ফেলেছে, ঠিক আছে। তাহলে কত পাতা পড়েছে যদি আমরা এটা কাটাকাটি করি দেখি, মোটামুটি ভাব 6 দিয়ে তো যাচ্ছে না, 4 12 48, বা 6 দিয়ে যদি আমরা করি কাটছে না, 2 দিয়ে আমরা যদি কাটি ছোটো ছোটো দেখছি, 2 দুগুণে 4, 19 দুগুণে 38, ঠিক আছে। 2 দিয়ে কাটলে কত পাচ্ছি? 24 দুগুণে 48 এবং 9 দুগুণে 28। আচ্ছা এবার 219কে কিন্তু আমরা দেখলাম একটু আগে কিন্তু 73 দিয়ে কিন্তু কাটা যাচ্ছে, এটা 3 দিয়ে কাটাতে যাচ্ছে। তো 3 দিয়ে এটাকে যদি কাটি, হ্যাঁ কাটাতে যাচ্ছে, 3 আসতে 24, 0 3 3 9, 3 দিয়ে কাটলে 73। তো 73 দিয়ে এইটাকে কাটা যাবে, হ্যাঁ অবশ্যই কাটা যাবে। 73 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 73 কে 73, হাতে রইলো 7, মানে 73 কে 73 মানে 11। তাহলে 11 দিয়ে 281কে যদি তোমরা গুণ করো তাহলে কত হচ্ছে দেখো, এত কথা পড়ে পেরেছে। তো মানে দেখো 11 কে 11, হাতে রইলো 1, 8 11 88 কে 89 9, হাতে রইলো 8, 11 গুণে 22, আর 8 কত? 30, মানে 3091 পাতে কিন্তু সে পড়ে ফেলেছে। তাহলে কত পাতা সে পড়েনি এখনো? না 4818 মাইনাস 3091 সমান দেখো 7, 9 করে 11, 9 করে 11, হাতে রইলো 1, 1 করে 8 7, এবং 3 করে 4 1727 পাতা মানে কিন্তু সে পড়েনি এখনো, ঠিক আছে। তো অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, অপশান নাম্বার এতে 1727 এই অপশানটা আছে। তো এইভাবে করতে পারো, অথবা এইটা আরও একটু সহজ হতো যদি এই যে সমগ্র অংশ মানে 1 থেকে তুমি যদি এটা বিয়োগ করে দাও তাহলে আরও একটু সহজ হয়ে যাবে, ছোটো হয়ে যাবে, ঠিক আছে। তো এই কাটাকাটি কিন্তু তোমার কিন্তু করতেই হবে। তো যাই হোক, আমাদের সঠিক উত্তর পেলাম কোনটা? অপশন নাম্বার এ, 1727। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্কগুলো তার মানে তোমরা এখান থেকে যে কনসেপ্টটা পাওয়া যাচ্ছে তাতে করে কিন্তু তোমাদের কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ জিনিসগুলো কিন্তু তোমাদের যেগুলো ক্লাস 6 7-এতেও যে বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তার পাশাপাশি যে ভগ্নাংশের সরলগুলো আছে সেইগুলো নিয়েও কিন্তু করতে হবে। তো আমরা সরলীকরণের ক্লাসে সেগুলো দেখাবো। তো যাই হোক, চলো তারপরে পরবর্তী প্রশ্ন দেখো। তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্ন আজকে। একটা সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198, মানে একটা সংখ্যাকে 893 দিয়ে যদি আমরা ভাগ করি ভাগশেষ হয় কত? 198, ঠিক আছে। ওই সংখ্যাটাকে যদি এই সংখ্যাটাকে যদি আমরা এরপর আমরা ওই সংখ্যাটাকে যদি আমরা 47 দিয়ে ভাগ করি তাহলে কী বলছে? তাহলে ভাগশেষ কত হয়? তো এই ধরনের অঙ্ক চারিপক্ষে একটা অবশ্যই আসে, আর টাইপ কিন্তু একই, শুধুমাত্র ফলো করবে যে প্রথম যে সংখ্যাটা দিয়ে ভাগ করছিল সেই সংখ্যাটাকে এই 47 সংখ্যাটা দ্বারা ভাগ যায় কি না। অবশ্যই যায়, ম্যাক্সিমাম অঙ্কতে চলে যায়। তো তবু একটু দেখে নেওয়াটা ভালো। 47 দিয়ে যদি আমরা 8 9 3কে ভাগ করি তো দেখো এখানে 1 থাকে 47, 2 4 3, ঠিক আছে। 7 9 63, 4 9 3, হ্যাঁ দেখো এবার আমার 9 থাকে, 7 9 63, 3 হাতে 6, 4 9 36, 7 6 42, ঠিক আছে। তো দেখো অবশ্যই মিলে যাবে।
তো এই যে মিলে গেল 47 দিয়ে এই সংখ্যাটাকে যে বিভাজ্য হয়ে গেল, তাহলে এরপরে তোমার আর কোনো কাজ নাই। এরপর এক্ষেত্রে যা ভাগশেষ হয়েছে শুধুমাত্র সেই সংখ্যাটা দিয়ে এই 47 দিয়ে এই ভাগশেষটাকে শুধু ভাগ করবে, তাহলেই তোমার যেটা ভাগশেষ আসবে সেটাই তোমার উত্তর। তো এখানে দেখো যদি আমরা খাওয়াই 4 5 200 বেশি হয়ে যাচ্ছে, 4 খাবে। তো 4 খাওয়ালে কত হচ্ছে দেখো, 4 7 4 8 হাজার হলো 2, 4 4 16 আর 18, তারপর আমরা পাচ্ছি 10। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বিয়েতে। দেখতে হবে তোমরা অপশান নাম্বার বিয়েতে উত্তর দেওয়া আছে 10। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমি তোমাদের ক্লাসে দেখিয়েছি, যখন আমি নাম্বার সিস্টেমের অঙ্ক করেছি তখন আমি দেখেছি, তাই তোমরা অবশ্যই না দেখে থাকো। তোমাদের প্রত্যেককে বলবো যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেককে তোমাদের বলবো আমার যে প্লে লিস্টে গিয়ে যে চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথ ক্লাসগুলো আছে সেখানটা তোমরা অবশ্যই তোমরা গিয়ে দেখবে, ঠিক আছে? তো চলো তারপরে দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্ন। তো দেখো 4 নম্বর প্রশ্নটি কী বলছে না, যদি পি এটা হচ্ছে গ্রেটার দেন 2, পি যেটা হচ্ছে গ্রেটার দেন 2 মানে পি এর মানটা 2 এর থেকে বড় একটা মৌলিক সংখ্যা, তাহলে পি প্লাস 1 ও পি মাইনাস 1 এর গসাগু কত? তাহলে পি প্লাস 1 এবং পি মাইনাস 1 এদের হচ্ছে গসাগুটা কত? তো দেখো যে কোনো 2 এর থেকে বড় সংখ্যা আমি, তো এই অঙ্কটাকে আমরা কীভাবে করবো? তো এই অঙ্কটাকে আমরা করার জন্য ভালো উপায় হচ্ছে সেটা হচ্ছে অপশান টেস্ট করো। তাহলে অপশান টেস্ট করো বলছি, মানে উদাহরণ দিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তো 2 এর থেকে বড় একটা মৌলিক সংখ্যা, ধরে নিচ্ছি আমি একটা 5, ঠিক আছে? তো 5 যদি হয় ধরে নিই সংখ্যাটা, তাহলে 5 প্লাস 1 মানে কত? 6, আর 5 মাইনাস 1 মানে কত? 4। 6 এবং 4 এর গসাগু কত? গসাগু কত হবে? গসাগু হবে 2, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হয়তো এই সংখ্যাটা শুধু 5-এর জন্য হয়তো হতে পারে। আমি একটা বড় সংখ্যা নিয়ে দেখি 19, তাহলে 19 যদি ধরি তাহলে 19 প্লাস 1 করলে কত হচ্ছে 20, আর 19 বিয়োগ 1 করলে কত হচ্ছে 18। তাহলে 20 এবং 18 এদের গসাগু কত? এদের গসাগু দেখো তুমি 2 পাবে, ঠিক আছে? তাহলে 2 এর চেয়ে বড় যে কোনো মৌলিক সংখ্যা এবং যদি হয় পি, তাহলে পি প্লাস 1 এবং পি মাইনাস 1 এদের গসাগু কিন্তু হবে, উত্তর হয়ে যাবে সমান 2, ঠিক আছে? অপশান নাম্বার দেখতে পাচ্ছি, অ্যান্সার অপশান নাম্বার ডি সমান 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একটা কথা বলে রাখি, লাইভ ক্লাস করার ইচ্ছা আমার ছিল এবং তার জন্য সব রকম সেট আপ করেছিলাম, কিন্তু কিছু অসুবিধা বলতে মেনলি আমি যে জায়গায় বর্তমানে থাকি সেই জায়গাতে প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হচ্ছে, এবং এই যে এখন ওয়েদারও ঠিক খুব একটা ভালো না। তো এছাড়াও আরও কিছু কারণের বশতই তো লাইভ ক্লাসটা আপাতত হচ্ছে না। তো চেষ্টা করেছিলাম, তো দেখা যাক কত তাড়াতাড়ি শুরু করতে পারি লাইভ ক্লাস। তো তোমরা সবাই পাশে থাকবে, তাহলে আশা করছি, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারা যায় লাইভ ক্লাস করার। তো যাই হোক চলো এরপরে পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্ন যেটা আছে 4 নম্বর প্রশ্ন দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং ক্ষেত্রফল 1 সেমি। এখন দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো, প্রস্থে 2 সেমি বাড়ানো হলো। যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি ওয়াই সেমি স্কোয়ার হয়, তবে এক্সটা ওয়াইয়ের চেয়ে ছোটো, এক্সটা ওয়াইয়ের থেকে লেস অর ইকুয়াল টু মানে ছোটো অথবা সমান, আর এক্স গ্রেটার দেন ওয়াই মানে এক্সটা হচ্ছে ওয়াইয়ের থেকে বড়, আর এক্স গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই তার মানে হচ্ছে এক্সটা ওয়াইয়ের থেকে বড় অথবা সমান। তো এটা আমরা কীভাবে করবো না, একটা আয়তকার ক্ষেত্র ধরুন, সেটা একটা আয়তকার ক্ষেত্র, ওকে? তো এর বলেছে দৈর্ঘ্যটা তার প্রস্থের চেয়ে 4 সেমি বড়, দৈর্ঘ্য অবশ্যই এটা বড় হবে। তো প্রস্থে যদি আমি যদি পি, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? তার চেয়ে 4 সেমি বড় মানে পি প্লাস 4, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে পি প্লাস 4 ইন্টু পি, ঠিক আছে? এটা হওয়ার কথা। এখন এইটার সমান কথা বলেছি, ক্ষেত্রফল বলে দিয়ে আছে পি, কারণ এটার সমান হচ্ছে এক্স, সরি এটার সমান বলা আছে এক্স, ক্ষেত্রফল এক্স সেমি স্কোয়ার, তাহলে এটার সমান এক্স। তাহলে এটা আমরা যদি পাচ্ছি, তো পি স্কোয়ার প্লাস 4পি সমান আমরা পাচ্ছি এক্স। আবার কি বলছে না, দৈর্ঘ্যটাকে 2 সেমি কমানো হলো, তার মানে পি প্লাস 4টাকে যদি আমরা 2 সেমি কমাই, মানে হচ্ছে পি প্লাস 4 থেকে 2 কমে গেলে কত হবে? পি প্লাস 2 থাকবে, ঠিক আছে? এখন যে নতুন আয়তকার এবং প্রস্থটাকে 2 সেমি বাড়ানো হলো, মানে এইটা তখন কত হবে? পি প্লাস 2। তাহলে যে ক্ষেত্রফলটা হবে সেটা কিনা ওয়াই, তার মানে এখন যে ক্ষেত্রফলটা কত হচ্ছে? পি প্লাস 2 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি অবশ্য এখন বড় আকার হয়ে গেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রফলটা কত বলেছে? ওয়াই। তো তাহলে এইটা যদি আমরা হিসেব করি, দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার,
এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়াই। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি হয় তাহলে এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু পি ইন্টু 2 মানে 2 দুগুণে 4 মানে 4p প্লাস 4 এবং বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 সমান হচ্ছে ওয়াই। তো এখান থেকে কি দেখতে পাচ্ছ যে এই পোর্শনটা মানেই তো আমাদের এক্স, তাহলে ওয়াই সমান এক্স প্লাস 4, এক্স বেরোচ্ছে শুধুমাত্র পি স্কোয়ার প্লাস 4p সমান এক্স, আর ওয়াই সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস 4p প্লাস 4, তার মানে অবশ্যই আমাদের ওয়াইয়ের মানটা কি এক্সের থেকে বড় হবে, অবশ্যই বড় হবে। ঠিক আছে, তো দেখো আমাদের যে অপশানে দেওয়া আছে অপশান নাম্বার এতে দেওয়া আছে, অপশান নাম্বার এতে দেওয়া আছে এক্স লেস দেন ওয়াই, মানে ওয়াইটা হচ্ছে এক্সের চেয়ে বড়। ঠিক আছে, তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপরে দেখে নেবো আমাদের পরবর্তী প্রশ্ন কী দেওয়া আছে। তো ক্লাসগুলো তোমরা দেখতে থাকো এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে বা কতটুকু তোমরা বুঝতে পারলে কিনা সেই জিনিসটা তোমরা বারবার জানাও, এবং তোমাদের কীরকম ক্লাস দিলে সুবিধা হয় বা অসুবিধাগুলো একটু তোমরা একটু জানাবে। ঠিক আছে, তো দেখো এরপরে পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, বলছে একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য 12 সেমি, যেখানে সবকটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা, এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ অঙ্কন করা যাবে। একটা ত্রিভুজের পরিসীমা 12 সেমি, মানে ধরো এটা একটা ত্রিভুজ যদি হয় তাহলে এর মোট পরিসীমা, মানে পরিসীমা বলতে কী বুঝি না, 3টি বাহুর দৈর্ঘ্য সমষ্টি, মানে এবি প্লাস বিসি প্লাস সি, এই 3টে মিলিয়ে কত হতে হবে 12। তাহলে এখানে কয়টা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, এরকম মানে 3টে মিলিয়ে মোট 12 হবে, এরকম কটা। তা তুমি বলবে যে স্যার আমি তো 4 প্লাস 4 প্লাস 4 করলে 12 হচ্ছে, এরকম কমিয়ে বাড়িয়ে অনেকগুলো করতে পারে, কিন্তু না, আসল ব্যাপারটা হচ্ছে আবার ত্রিভুজেরও কিন্তু শর্তটা মানতে হবে। ঠিক আছে, কী ত্রিভুজ গঠনের শর্তটা কি না, ছোটো বাহুগুলির যোগফল বড় বাহু অপেক্ষা বেশি হতে হবে। ঠিক আছে, তো যেমন ধরো এইটা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হবে তো এইটা আমাদের চলবে। ঠিক আছে, এরপর আমরা ধরো এইটাকে আমরা লিখলাম হয়তো 4, এবং এইটাকে আমরা এটাকে আমরা 4ই রাখছি, এটাকে আমরা 4 থেকে বাড়িয়ে 5 করছি, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে 3। তাহলে এক্ষেত্রে দেখো ছোটো বাহু মানে এরা 4 এবং 3 এদের যোগফল বড় বাহুর থেকে বেশি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো এটাও আমাদের কিন্তু নেওয়া যাবে। ঠিক আছে, এবার ধরো এটাকে 5 করা হয়ে যায়, একই ব্যাপার। আচ্ছা, এইটাকে হয়তো আমি 3 করলাম, তো এটা আমাদের 3 রইলো, এটা 3 আর 3 6 এবং এটা 6। তো দেখো 3 এবং 3 যদি যোগ করি, 3 আর 3 কত 6 হচ্ছে, তাহলে এই যে 6টা কিন্তু এই বড় বাহুর সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না। ঠিক আছে, এছাড়া যদি আমরা দেখি 7 প্লাস আর আমাদের যাবে না, 4 প্লাস 1, দেখো এগুলো কিন্তু হবে না, কারণ ছোটো বাহুগুলির যোগফল বড় বাহু অপেক্ষা বেশি হচ্ছে না, তাহলে এইগুলো কিন্তু হবে না। তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কয়টি ত্রিভুজ পাচ্ছি, আমরা শুধুমাত্র 2টি ত্রিভুজ পাচ্ছি। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো এরপরে পরবর্তী প্রশ্নটি আজকে আমরা ক্লাসে শেষ করাবো, কারণ ক্লাসটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো এইভাবে রেগুলার তোমাদের ক্লাস দেবো, রেগুলার ক্লাসগুলো তোমরা ফলো করবে, এবং আস্তে আস্তে আগে এই দিকগুলো একটু দেখে নিই, তারপর আমরা প্র্যাকটিস ক্লাসের মধ্যে যখন ঢুকবো তখন এইগুলো সবগুলো মিশিয়ে এবং তার উপরে যেগুলো নতুনত্ব করে দেওয়ার চেষ্টা করবো ক্লাসগুলো। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো রেগুলার করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কী বলছে না, একটি ভগ্নাংশ 5/8 সমতুল্য, এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি 414 হলে লব ও হরের অন্তর্গত, হর ও লবের অন্তর্গত হবে। তো একটা ভগ্নাংশ 5/8 সমতুল্য, মানে ধরে নিচ্ছি আমি একটা ভগ্নাংশটা 5x/y, যেটা কিনা 5/8 সমতুল্য। তো x/y সমান 5/8, মানে কিন্তু x সমান 5 এবং y সমান 8 এটা কিন্তু নয়। ঠিক আছে, এটা 50, এটা 80 হতে পারে, 500, এটা 800 হতে পারে। তো যাই হোক, তো এরপর বলেছে এর লবের দ্বিগুণ, কারণ এই যে ভগ্নাংশের লব তার হচ্ছে দ্বিগুণ, মানে কত 2x, ও হরের সমষ্টি 414, হর কত y সমান কত 414। তাহলে আমাদের এখান থেকে বলতে হবে যে হর ও লবের অন্তর্গত, কারণ হর ও লবের অন্তর বলতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের আগে ভগ্নাংশটা বার করতে হবে, নাহলে আমরা কী করে করবো। তো দেখো এখান থেকে সহজে করা যায়, এই দেখো x/y সমান 5/8, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি x সমান 5/8 ইন্টু ওয়াই, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে x এর জায়গাতে 5/8 ইন্টু ওয়াই যদি বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু
এক্সের জায়গাতে 5/8 ইন্টু ওয়াই যুক্ত ওয়াই সমান 414। দেখো 5/4 যখন এটা লসও করবো নিচে 4 হবে, উপরে হবে 5 প্লাস 4 5y প্লাস 4y 4y সমান হচ্ছে 414। তার মানে 9y সমান পেয়ে যাচ্ছি। 4 দিয়ে এটাকে গুণ করে কত পাচ্ছি? 4 4 16 6 হাতের হলো 1, 4 1 4 আর 1 5 এবং 4 4 16। ওয়াই সমান কত পাচ্ছি? 9 দিয়ে ভাগ করলে 9 1 9, 7 8 9 72, 4 9 36। তাহলে ওয়াই সমান পেলাম কত? 184। তাহলে ওয়াই সমান যখনই আমরা পেয়ে গেলাম 184, ওয়াই সমান 184 মানে এক্স সমান কত? এক্স সমান 5/8 ইন্টু ওয়াই মানে হচ্ছে 184। 8 দিয়ে 8 গুণে 16, 3 8 24 মানে 5 3 15 5 7 হলো 1, 5 10 11 115। তো দেখো এবার আমাদের জানতে চাইছি যে হর ও লবের অন্তর কত। এখন দেখো হর ও লবের অন্তর বলতে হর হচ্ছে আমাদের 184 এবং লব হচ্ছে আমাদের 115। তাহলে অন্তরটা কত হবে? ওয়াই মাইনাস এক্স সমান কত হচ্ছে? দেখো 184 মাইনাস 115। তাহলে কত পাচ্ছি? 5 করে 9 5 14 হাতের হলো 1 1 2 6 69। ঠিক আছে, তো সঠিক উত্তর দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি 69। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই এখানেই শেষ করছি। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গ্রাম পঞ্চায়েতের ক্লাসও অবশ্যই দেবো। আজকে প্রাইমারি টেট দিলাম, প্রাইমারি টেট এবং গ্রাম পঞ্চায়েত একসাথে মিলেমিশেই থাকবে, অসুবিধা কিছু নেই। তো আজকে প্রাইমারি টেটটা দিলাম, দিয়ে শুরু করলাম। এরপরে কোনো একদিন এইগুলো তোমরা দেখতে থাকো এবং এর পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের ক্লাসও কিন্তু পার্টিকুলার সেই ধরনের কোশ্চেন নিয়েও কিন্তু আলোচনা করবো। তো যাই হোক, তো ক্লাসটা এখানেই শেষ করছি। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো, সব প্রশ্নগুলো বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে।